নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী। এসছি আছেলাল যাদব এই মানুষটার সঙ্গে একটা সাক্ষাৎকার নেওয়া এবং একই সঙ্গে দেখা করার। তার অঞ্চলে কানাইপুর গ্রাম পঞ্চায়েতে তিনি একসময় প্রধান ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন। ১৮ থেকে ২৩ এই সময় চুটিয়ে কাজ করেছেন, পঞ্চায়েতে কাজ করেছেন। এছাড়া তিনি আরও আগে যখন সেই সময়ে তিনি অনেকটা জায়গা জুড়ে পঞ্চায়েতের কাজকর্ম করার পরিপ্রেক্ষিতে তাকে প্রধান করা হয় এবং গোপাল দাস নাগ মানে কংগ্রেসের যে সময়ে দিকপাল একজন ব্যক্তি এবং মন্ত্রীও ছিলেন গোপাল দাস নাগ, তার ভাবশিষ্য উনি। নমস্কার, আপনাকে স্বাগত বেঙ্গল এক্সপ্রেস টিভির পক্ষ থেকে। নমস্কার। বেঙ্গল এক্সপ্রেস সকল দর্শককে দেরি হলে বিজয়ার শুভেচ্ছা জানাই। নিশ্চিতভাবে আপনারা আমার সঙ্গে কথা বলার জন্য এসছেন। আমার ভালো লাগার কথা, আপনার কতটুকু লাগবে এটা আমার জানা নেই। না, আসলে কথা বলতে এসেছি এই কারণে যে আপনি ১৮ থেকে ২৩-এ এই সময়টা কানাইপুর গ্রাম পঞ্চায়েতে এত ভালো কাজ করেছেন। তারপরে আপনার সঙ্গে এই শ্রীরামপুরে এমপি কল্যাণ ব্যানার্জি কী এমন সংঘাত ঘটলো যে আপনি রাজনীতি থেকে সন্ন্যাস ধর্ম নিয়ে নিলেন? না না, দেখুন, কাজ করার দল একটা সুযোগ দিয়েছিল। মানুষের ভালোবাসা নিয়ে আমি ওই দায়িত্ব পেয়েছিলাম, কাজও করেছিলাম। মানুষের ভালো লাগে বা মনে রেখেছে এখন অবধি। রইল ব্যাপার রাজনীতি করা না করা, এটা ইন্ডিভিজুয়ালে এক একটা সিদ্ধান্ত হয়। আমার মনে হয়েছিল যে তখন একটা সময় এসেছিল যে সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মী, নিচু স্তরে যারা কর্মী ছিল তাদের মান সম্মান, যারা উঁচু স্তরে যারা নেতা, তারা কিন্তু তার কোনো খেয়াল রাখছিল না। ন্যাচারালি আমার মনে হলো যে এটা ঠিক নয়, আমি প্রতিবাদ করি। তাতে আমাদের মধ্যে ব্যক্তিগত একটা লড়াই হয়। আর দল সব জেনেও যখন কোনো পক্ষকে ডেকে কষন না দেয়া বা বুঝিয়ে না দেয়া বা সংযত থাকার এইরকম যখন সিদ্ধান্ত যখন নিল না, তখন দেখে নিতে হবে যে আপনার মানটা কোথায় থাকবে। আমার মনে হলো যে একটা এমপি দলের কাছে বেশি প্রয়োজন একটা কর্মী থেকে। এটা এখনকার রাজনীতির সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমি জানি যে কর্মী বা সাধারণ মানুষ দলের কাছে সম্পদ হয়, নেতারা কখনো হয় না। দল উল্টো দিকে গেল, ওটাতে আমার কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমি বিন্দাস আছি, নিজের ঘরের মধ্যে আছি। মানুষ আজকে দিনেও আসলে যতটুক আমার সামর্থ্য আছে তাতে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করার চেষ্টা করি। এই যে আপনার কল্যাণ ব্যানার্জির সঙ্গে আপনার একটা সংঘাত যদি বলি, সেই স্তরে কল্যাণ ব্যানার্জি এত উঁচু স্তরের মানুষ এবং আপনি একজন সাধারণ কর্মী তখন এবং নেতাও ছিলেন আপনি। এই সংঘাতটা হলো কি ঘটনার পরিপ্রেক্ষিতে? সিম্পলি একটা ছিল যে দেখুন, প্রত্যেকটি মানুষের নিজস্ব সেলফ রেসপেক্ট আছে। আপনার বাড়িতে যে চাকর কাজ করে সেটারও কিন্তু একটা সেলফ রেসপেক্ট আছে, আপনাকে এটা বুঝতে হবে। সে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনি হয়তো তার জন্য মেহনতানা দিচ্ছেন, কিন্তু যে বাড়ির চাকরটা আছে সেটাও আপনাকে সার্ভিস দিচ্ছে। আমরা ডেডিকেটেড কর্মী, দলের জন্য আমরা কাজ করি। যতটুকু আমার সম্মানটা পাওয়া দরকার আছে একটা কর্মী হিসাবে, একটা ওয়ার্কার হিসাবে, সেটা যদি কোথাও না পাওয়া যায় আর তার উল্টো লোককে ধমকানোর জন্যে আপনি কোনোভাবে অপমানজনক শব্দগুলোকে প্রয়োগ করবেন আর তার জন্য সরিও বলবেন না, এটা তো মানা যায় না। ন্যাচারালি আমার মনে হচ্ছে যে দিস ইজ নট হ্যাপনিং ইন এ রাইট ডিরেকশন। আমি তার প্রতিবাদ করি, আর ভরা সবার মধ্যে করি। এটা নয় যে আমি আমার বাড়ির মধ্যে প্রতিবাদ করি বা রোডের উপরে প্রতিবাদ করি। কি করেছিলেন? আহ, সবার উনি উনি আমাকে কিছু অশালীন মন্তব্য করেন? হ্যাঁ, 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 ন্যাচারালি আমি তার প্রতিবাদ করি। এটাতে দুজনের মধ্যে বচসা হয়, আর বড় বচসা হয়। উনি উনিও বেরিয়ে যান, আমিও বেরিয়ে যাই। পুরো হল আমি বেরিয়ে যাই প্রথমে। পুরো হল খালি হয়ে যেতে, এবারে উনি কাকে সম্বোধন করবেন? ন্যাচারালি উনিও বেরিয়ে গেলেন। তো এইটা একটা গাঁট হলো, আর আমার মনে হলো যে দল কোনোভাবে যে বিচার করার দরকার ছিল সেটা করেনি বলে আমি বেরিয়ে এসেছিলাম। কল্যাণ ব্যানার্জির সম্পর্কে অনেকে বলে যে খুব মুখটা খুব খারাপ। মানে যখন তখন যা তা কথা বলা এবং অস্বাভাবিক অবস্থায় আর থাকলে আরও নাকি খুব খারাপ ব্যবহার করে। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? না দেখুন, আমার সঙ্গে আমাদের তো কম মেলাই হতো। আমাদের এই প্রোগ্রামের মধ্যেই দেখা হওয়ার কথা। ন্যাচারালি দলের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের মধ্যেই দেখা হয়েছিল। আমার মনে হয়েছিল যে ওনার যে ভাষা পরিবেশন, যেটা একটা ভাষা সন্ত্রাস। হ্যাঁ, হ্যাঁ, যেটা দরকার আছে সেটা উনি করতে পারছিলেন না। আর উনি আমাকে একটু চমকে দিয়ে বাকি লোকেকে শাসন করতে চাইছিলেন। তো এটা তো হতে পারে না। ভুল জায়গায় আপনি যদি ডান্ডা মারেন, সেখানে তো ডান্ডা ছটকে দিয়ে আপনার মাথার উপরেও আসতে পারে। তো হয়তো উনি ভুল জায়গা মেরেছিলেন। তার ন্যাচারালি আমি প্রতিবাদ করি। এটাতে ওনার হয়তো ওনারও অনেকটা ক্ষতি হলো।
আর আমি তো তখনই ডিসাইড করে নিই যে যদি দল এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, আমাদের দুজনকে ডেকে কথা না বলে, তাহলে এই দল আর করার কোনো প্রয়োজন নেই। আরে মানুষের সেবা করার আছে, একটু পদে থাকলে বা দলের থাকলে একটু বেশি করা যায়, আর ইন্ডিভিজুয়াল থাকলে একটু কম করা যায়। তো মানুষের তো যেটা চাহিদা আছে আমার কাছে, যখন আমি পদে থাকবো না তাতে একটু কম থাকবে। তো সেটাতে পারবো বলেই আমি বেরিয়ে এলাম। এমনি কল্যাণ ব্যানার্জি যেহেতু আপনি আমরা শুরুটাই হয়েছে কল্যাণ ব্যানার্জির কথাবার্তা, আচার-আচরণ নিয়ে। তার অনেক সময় প্রতি ইলেকশনে দেখা অনেকে বলেন কল্যাণ ব্যানার্জি এবার হারবে, এবার হারবে কিন্তু হারেন না। আল্টিমেটলি জিতে যান। এই রহস্যটা কি? হ্যাঁ, দেখুন রহস্য উনার কিছু নেই। উনার উপরে যদি ভোট হয় তাহলে প্রথম ইলেকশনেই হারতেন। ৯ তেই হারতেন। তাহলে উনাকে এমপি এখানকার হতে হতো না। যেহেতু পশ্চিমবাংলার মানুষ সিপিএমের অত্যাচার তে সন্ত্রাসিত হয়েছিল অনেকটা, হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিল যে এবারে পরিবর্তন করতে হবে বলে উনি মমতা ব্যানার্জির নাম বিক্রি করে, মমতা ব্যানার্জির মধ্যে মানুষের আস্থা হয়েছিল, উনি এমপি হয়েছিলেন। তারপর থেকেই যে আপনি বলছেন যে লোকেরা বলে যে এবারে হেরে যাবে, এবারে হেরে যাবে। মমতা ব্যানার্জির কারিশমা, উনি জিতে যাচ্ছেন। যেরকম গতবার ইলেকশনটা, উনার কারিশমাতে উনি জেতেননি। উনি জিতেছেন ওই লক্ষ্মী ভাণ্ডারে ওই যে একটুখানি হাইপটা হলো, তাতে জিতেছেন। আর এর বাইরে উনার নিজস্ব কোনো কারিশমা নেই। এই যে আপনার বাড়িতে ঢুকে ১ম এ দেখলাম উত্তম কুমারের একটা ছবি টাঙানো আছে। জ্বলজ্বল করছে। যৌবনের উত্তম কুমার। সেই চুল সামনে যেরকমভাবে ফুলে থাকে। কিন্তু আশা করেছিলাম একটা মমতা ব্যানার্জির ছবি অন্তত বড় করে থাকবে। সেটা কি কোনো অভিমান থেকে সেই ছবি রাখেননি? না, না, আমি প্র্যাকটিক্যালি আমি বলি যে আমি মানুষ পূজা কম করি। আমরা কংগ্রেস করে এসেছিলাম। আমাদের কাছে নিশ্চিতভাবে ইন্দিরা গান্ধী, যখন আমরা রাজনীতি করছি তখন ইন্দিরা গান্ধীর যুগ। আমরা ইন্দিরা গান্ধীকে মাথার উপরে রেখেই আমরা রাজনীতি শুরু করেছিলাম। যদিও আমার কাছে ১ম বার ডক্টর গোপাল দাস নাগ এসেছিলেন যে, "ভাই তুমি আমাদের সঙ্গে রাজনীতি করো।" আমি কিন্তু প্র্যাকটিক্যালি ডক্টর গোপাল দাস নাগের শিষ্য। তো আমরা ওখান থেকে রাজনীতি শুরু করি। আর ব্যক্তি পূজার মধ্যে একটু কম বিশ্বাস রাখি। আমি একটা যে দল করব, যখন কংগ্রেস করতাম কংগ্রেস জিন্দাবাদ বলতাম। তৃণমূল কংগ্রেস যখন করতাম তখন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতাম। কিন্তু কোনোদিন ভুল করে আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বা কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ আমি কখনো বলিনি। আমি আজকের দিনেও কোনো রাজনীতি যদি করি, তাহলে দল একটা যেটা করছি, সে দলের সিদ্ধান্তটাকে মাথায় রেখে আমি দলের অভিনন্দনটা করব। ইন্ডিভিজুয়াল করা আমার পক্ষে সম্ভব না। না আমি জানতে চাইছি উত্তম কুমারের ছবি আপনি কি উত্তম কুমারের ছবি দেখেন? হ্যাঁ। দেখতেন না দেখেন এবং কেন আপনি ছবিটা টাঙিয়ে না, রেখেছেন? দেখুন উত্তম কুমার তো পশ্চিমবাংলার এরকম একটি মানুষ যে একটা কালে ওই ৮ থেকে ৮০ সবার মনের মধ্যে উত্তম কুমার থাকতেন। ওই উত্তম কুমারকে আমরা দেখেছি। আমার মা-বাবা বাংলার বই দেখতে খুব অভ্যস্ত ছিলেন। আর আপনি তখন দেখবেন যে দূরদর্শনে একদিন বাংলা আর একদিন হিন্দি হতো। তখন সিনেমা হলে না গেলেও দূরদর্শনে কিন্তু নিশ্চিতভাবে বইগুলো দেখা হতো। আর উত্তম কুমারের বই হলে আমার বাবারা অফিসেও যেতেন না, ওদিন ফিক্স থাকতো যে উত্তম কুমারের বই মা-বাবা দেখবেন। আমরাও উটকি চুটকি মেরে দিয়ে আমরাও দেখে নিতাম। আপনারা তো বেসিক্যালি বিহারের মানুষ। পশ্চিমবঙ্গে এসে এখানকার বাসিন্দা হয়ে গেলেন। এই 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 কাহিনীটা একটু শুনি। দেখুন আমার বাবা ১৯৫০ সালেই পশ্চিমবাংলায় এসেছিলেন। এসে উনারা দুধের বিজনেস শুরু করেন। হিন্দমোটর যখন হয় তখন হিন্দমোটরে উনি চাকরি পান। চাকরি পেয়ে ৯৬ তে উনি রিটায়ারও হন। তো উনি তো এসছিলেন যে ভাই ঠিক আছে। এবারে যেহেতু উনি এখানে থাকতেন, আমার জন্ম বিহার হলেও আমি মাইগ্রেটেড বিহারি। বিহার হলেও আমরা এখানে আমি ১৯৬৯ সালে আসি। বাকি আমার ভাই বোনগুলো সব এখান থেকে। কিন্তু আমি ১৯৬৯ সালে আসি। আমি আমার ওখানে দাদুর সঙ্গে থাকতাম। আমার ভালো লাগতো। তো আসার পর থেকে এখনও লোকেরা বলে দেয় মেরো, শুনতে খুব কষ্ট লাগে। হুম, হুম। বা খাটুয়া, গুটখাখোর এরকম শব্দ বলে কিছু, কিছু লোক আছে। তো কষ্ট লাগে, কিন্তু আমি তো ১৯৬৯ সালে এসেছিলাম। ২০১০ এর পরেও যারা এইদিকে ওইদিক থেকে সেম টাইটেল নিয়ে এসছে তারা কিন্তু বাঙালি হয়ে গেল। আর আমি কিন্তু এখনো অবাঙালি বিহারি। না এটা অভিমানের কথা। কিন্তু আপনাকেও সবাই গ্রহণ করেছে বলে আজকে আপনার জনপ্রিয়তা এমন যে আমরাও আপনার সাক্ষাৎকার নিতে এসেছি। এবার যেটা বলছিলাম যে উত্তরপাড়ার পৌরসভার চেয়ারম্যান আপনার ভাই দিলীপ যাদব। তার সে তো একটা রাজনীতি তৃণমূলেরই নেতা। সেই তৃণমূলের নেতা আপনার সঙ্গে ভাইয়ের কোনো এই বিষয়ে এই যে অভিমান, কল্যাণ ব্যানার্জির উপর রাগ, অভিমান, রাজনীতি প্রায় ছেড়ে দিয়েছেন এরকম মানে তৃণমূল করা ছেড়ে দিয়েছেন। এটা নিয়ে কখনো আলোচনা হয় না? না, দেখুন এটা ইন্ডিভিজুয়াল করে তো। দেখুন ভাই আমার বা আমি, আমরা কংগ্রেস তো একসঙ্গেই শুরু করেছিলাম।
বাড়ির একটা সিদ্ধান্তও ছিল যে ওই রাজনীতি করবে। আমি ঘরের জন্যে উপার্জন করব যাতে আমাদের সংসার চলতে পারে। ন্যাচারালি আমরা ওইভাবেই এগোতাম। পরবর্তীকালে আমার মনে হলো যে না, কোথাও আমারও দরকার আছে এটাতে, আমি রাজনীতিতে আসি। কিন্তু সেটা দিলীপ যাদবের অনুমতি নিয়ে আমাকে আসতে হয়নি। আমার ইচ্ছে করেছিল এসেছিলাম। আমার ইচ্ছে করেছে আমি ছেড়েছি। হ্যাঁ, এটা নিয়ে কোনোদিন কথা এই কারণে হয়নি যে আমার মনে হয়েছে যে উনি তৃণমূল কংগ্রেসের সম্পদ। উনি তৃণমূল কংগ্রেসের যে হাওয়া আছে সেটা যদি উনি না পান উনার কষ্ট হবে বলে এই বিষয়ে আমরা কোনোদিন কথা বলিনি। আমি তৃণমূল কংগ্রেসের হাওয়া না থাকলেও আমি বাঁচতে পারবো বলে আমি বেরিয়ে এসেছিলাম। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক কাঞ্চন মল্লিক অভিনেতা, আপনার এই অফিস যেখানে বসে সাক্ষাৎকার নিচ্ছে এইখানেই তার প্রথম নির্বাচনী অফিস তৈরি করেন। আপনি কি কাঞ্চনের হয়ে প্রচারে নেমেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, কাঞ্চন নিশ্চিতভাবে এমএলএ তাকে নির্বাচিত করার মধ্যে আমার অনেক অবদান আছে। সেটা কাঞ্চনকে আপনি জিজ্ঞেস করলেও আপনি পাবেন, পাবেন না তা নয়। বা উত্তরপাড়া মানুষকে যাকেই জিজ্ঞেস করবেন এটা পাবেন। আমি তখন অবধি তো সক্রিয় রাজনীতিতেই ছিলাম আমি। আর এই কাঞ্চনের ইলেকশনের আগে, এই কাঞ্চনের ইলেকশনের প্রস্তুতির আগে এটা আমার সঙ্গে এই বচসাটা লাগে। এই কারণে লাগে যে এখানেকার তখনকার যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার জন্যে হোম ওয়ার্কিং হচ্ছিল যে কী করে ওনাকে জেতানো যায়। যেহেতু বন্ধুত্ব থাকে বন্ধু বন্ধুর জন্য করে। আমার মনে হলো যে, যে লোকগুলো মাননীয় প্রাক্তন আমাদের বিধায়ক আর ওই সময় অ্যা প্রার্থী হবেন যিনি বিজেপির, তার জন্যে হোম ওয়ার্কিং হচ্ছিল বলে এইটা আমি আঁচ পেয়েই আমি এটা প্রতিবাদ করেছিলাম। তার যত ফলোয়ার্স ছিল তাদেরকে আপনি মঞ্চে নিয়ে যারা তৃণমূল কংগ্রেস সত্যিকারে করে বা তৃণমূল কংগ্রেসে যারা সত্যিকারে কর্মী আছে তাদেরকে আপনি ওই চমকানে ধমকাবেন তো এটা হবে না। কেউ তো দেখুন সবাই তো শ্রোতা হয়। যে লোক আছে অটোমেটিকলি এরা কর্মী। তৃণমূল কংগ্রেসে যারা কর্মী আছে তারা অটোমেটিকলি কর্মী। তারা পেইড কর্মী নয়। তো আপনি একটা অটোমেটিকলি কর্মীকে তো আপনি চমকে দিয়ে রাখতে পারবেন না। তাকে ভালোবাসা দিয়ে তাকে সম্মান দিয়ে রাখতে পারবেন। আমার মনে হচ্ছিল যে ওটা উনার পারসেপশন হয়তো ভুল ছিল। উনি বামপন্থী ভেবেছিলেন যে হয়তো পেইড ওয়ার্কার গুলো আছে, যা বলব আমরা তাই শুনে নেবে। এটা তো হয় না। কাঞ্চন কে অপমান করেছেন কল্যাণ ব্যানার্জি, আপনি জানেন ভালো করে। যে গাড়ি থেকে উঠতে দেননি লোকসভার নির্বাচনের সময়। দেখুন কাঞ্চন কাঞ্চনের অপরাধটা কি মনে হয়েছে? কাঞ্চন ভালো ছেলে এটা বলতে পারি। দলের জন্যে কাজ করলো কি না করলো সেটা আমি অত বিবেচনা করব না বা বিবেচনা করার আমার কোনো কারণও নেই। কারণ আমি ওই দলের মধ্যে নেই তো একটা দলের বিধায়কের ব্যাপারে ন্যাচারালি আমি কোনো কথা বলব এটা ঠিক লাগবে না। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কাঞ্চন মালিক ইজ এ গুড ম্যান এটা আমি বলতে পারি। মানুষ এখানেকার যারা ভোট দিয়েছিল তাকে নির্বাচিত করেছিল তারা নিশ্চিতভাবে আনজাস্টিস কিছু করেনি। তারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসতো। আর তখন ৫ বছর তৃণমূল কংগ্রেসের মজা মেরে এক ভদ্রলোক ভারতীয় জনতা পার্টিতে চলে গেছিলেন। ন্যাচারালি রাগ ক্ষোভ মানুষের উপরে ছিল, কাঞ্চন জিতেছিল। তার মধ্যে আমাদের কোথাও না কোথাও অবদান তো ছিলই। কিন্তু তারপরেও বলি যে কাঞ্চনকে এইভাবে অপমান করাটা, কাঞ্চনকে অপমান করা হয়নি। নিজের চরিত্রটাকে মানুষের কাছে কি হয়েছে, ভাই আমি এই ধরনেরই মানুষ। কাঞ্চনের কি আছে ভাই? সে নায়ক আছে বিভিন্ন রকম রোল সিনেমা সিরিয়ালে করে। ও ধরে নেবে যে ভাই আমার এটা একটা ইনসিডেন্ট ঘটে গেল। কিন্তু আমি তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম যে আমি কোন ক্যাটেগরির মানুষ। ক্যাটেগরিটা আইডেন্টিফাইড হয়ে না, গেল। আমি বলছি কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে তো মূল চর্চা হয়েছে। আপনি কি নেমন্তন্ন পেয়েছিলেন তার হ্যাঁ, তৃতীয় একদম, বিবাহে? একদম, একদম বিয়েতে গেছিলাম। আমি নয়, আমার সঙ্গে অনেক সেলিব্রিটিও গেছিল। আমি বিয়েতে গিয়েছিলাম, খুব খেয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। দেখুন এটা ব্যক্তিগত ডিসিশন আপনার জীবনে থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আজকে দিনেও সে বিধায়ক। মাননীয়া আ তৎকালীন নেত্রী আর এই দলের নেত্রী আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছিলেন। আমরা তার আদর্শের মধ্যে বিশ্বাস করতাম। আমরা তার জন্য ভোট করেছিলাম আর করিয়েছিলাম। জিতেছিল। এবারে একটা লোকের পছন্দ না পছন্দ থাকতেই পারে। আমার যতটুক ধারণা ২ টো কারণ। যে কাঞ্চন থাকলে প্রত্যেকটি মানুষ কাঞ্চন দিকে আকর্ষিত হবে। কারণ ও নায়ক, ও অ্যাক্টর। আর যিনি প্রার্থী হয়েছিলেন তার দিকে লোকেদের ধ্যান আসবে না। সেই আউট অফ জেলাসি ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার অবজারভেশন। আচ্ছা, আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। যেহেতু সাক্ষাৎকার আপনার নিতে
এত ভালো ভালো কথা বলছেন যে যেটা আরও চলতে থাকতে পারে, কিন্তু একটা সময় বেঁধে এটা দেওয়া সময় আছে। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, এই যে পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি তৃণমূলের হয়েছে, করে বা করে থাকে, এবং অনেক জায়গায় প্রার্থী দেয় না বিরোধী দলেরা, যেহেতু পঞ্চায়েতে মানে পঞ্চায়েতটা একেবারে তৃণমূল এমন একটা কব্জা করে নিয়েছে যে সেখানে প্রার্থী তো দেওয়ার প্রশ্নই নেই। নির্বাচনটা মানে নিজেরাই কন্ট্রোল করে, বিরোধী দল বলে কিছু নেই। এই ব্যাপারটা আপনি পঞ্চায়েতে যেহেতু প্রধান ছিলেন, দীর্ঘদিন পঞ্চায়েতের নানা জায়গায় সামলেছেন। আপনার অভিজ্ঞতা, এখন তো আপনি তৃণমূল করেন না। না, না, আমি করলেও আমার বলতে তো দ্বিধা নেই। দেখুন, বাস্তব বলতে কখনো লজ্জা করার কোনো কারণ নেই। আমি যখন এখানে বামপন্থী সরকার ছিল, নিশ্চিতভাবে অপোজিশন নমিনেশন করতে পারত না। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো, কিছু কিছু গুণ বামপন্থীর কাছ থেকে ধার নিয়েছিল। সেটার মধ্যে কিন্তু এটাও ছিল। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেই বলতে পারেন, 13 থেকে আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনীতিতে আসার পর কানহাইপুরের মধ্যে এইরকম কোনো ঘটনা ঘটেনি। যদিও 13তে যিনি ভদ্রলোক এখানে দায়িত্বতে ছিলেন, তিনি একটু চেষ্টা করেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কোনো কিছু হয়নি। ইভেন 18তেও আমাকে পরাস্ত করে দেওয়ার জন্যে আমার দলেরই মাননীয় যারা আছেন, যারা নির্বাচিত ছিলেন আমার উপর স্তরে, তারা অনেক চেষ্টা করেছিলেন। তার আমি জবরদস্ত জবাব দিয়েছিলাম। সেটা এখনও ওনারা ভোলেননি। আর যতদিন জিন্দা থাকবেন, ততদিন উনি বা ওনার কেউ খানদানের এটা ভুলতে পারবে না যে আমি কী ট্রিটমেন্ট দিয়েছিলাম। আমি বলি যে মানুষকে আপনাকে ভোটে জেতার জন্যে বা হারার জন্যে আপনাকে জায়গা দিতে হবে যাতে লোক কন্টেস্ট করতে পারে। কন্টেস্ট না করতে দিলে এটা তো ঠিক নয়। গণতান্ত্রিক দেশ এটা। এখানে আপনি যদি ভোট কেড়েই নেন, তাহলে তো ভোট করার দরকার নেই। তো এইরকম কি জিনিসগুলোকে আমি প্রতিবাদ করতাম। এটাও একটা কারণ হতে পারে। কেন দলের সিদ্ধান্তের সঙ্গে আমার অনেক সিদ্ধান্ত মেলেনি। বলে আজকে দূরত্ব বেড়েছে। শেষ প্রশ্ন, মানে শেষ প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি বিজেপিতে যাচ্ছেন কিনা? না, দেখুন, আমার ইচ্ছা হলে যে আমি ধরুন একটা বিরাট কোনো কাজ করব, সেটা দিয়ে তো হবে না। এবারে দেখুন, আমি রাজনীতি করছি না, এখন বসে আছি। যদি কোনো লোক আমাকে কোথাও আমন্ত্রিত করে মানুষের সেবা করার জন্যে, তো আমার তো যেতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর প্র্যাকটিক্যালি আমি যে গেলেই অ্যা এখানে বহুত ভাটা পড়ে যাবে এরকমও কিছু যে, বা অন্য জায়গায় খুব জোয়ার হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই। আমি জানি যে ইন্ডিভিজুয়াল মানুষ আমাকে ভালোবাসে। যদি কোনো রকম অফার কোনো দিন আসে, নিশ্চিতভাবে ওইটাকে বিবেচনা করব, না করার কোনো কারণ নেই। আপনারা সব শুনলেন যে এরকম একটা প্রভাবশালী মানুষ, তিনি রাজনীতির আড়াল অথবা তৃণমূল থেকে সরে থাকলেও তার মানুষের সেবা করার জন্য তিনি সবসময় পা বাড়িয়ে আছেন, এবং তিনি সেই স্বীকারোক্তি তিনি করেছেন যে যদি সেরকম আমন্ত্রণ ডাক পায়, কাজ করার পরিবেশ পরিস্থিতি থাকে, সব মিলিয়ে তার আবার রাজনীতির মঞ্চে তার নাম, তাকে আপনারা দেখতে পাবেন বা দেখতে সম্ভাবনা উজ্জ্বল, এবং আশা করি তিনি আবার মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন ভোটের জন্য। আমরা শুধু সেদিকে তাকিয়ে থাকবো। আপনার নমস্কার। প্রত্যেকটি দর্শককে আমার প্রণাম জানাই। সবাইকে আমার শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।